আমাদের বিধান হলো রাষ্ট্রপক্ষ থেকে আসামি পক্ষকে একটা আইনজীবী দেওয়ার। আমরা 24 তারিখে বিশেষভাবে রাষ্ট্রপক্ষে একজন আইনজীবী নিয়োগ করেছি, যাতে করে ন্যায় বিচার প্রশ্নে কোনো প্রশ্নবোধক চিহ্ন না থাকে। সেই প্রেক্ষাপটেই 24 তারিখেই আমরা রাষ্ট্রপক্ষে আইনজীবী নিয়োগ করেছি আসামির জন্য। 1 জুন কোর্ট রিওপেনিংয়ের দিনেই চার্জ গঠন হয়েছে। আইনের বিধান মতেই পরবর্তী দিন সাক্ষ্য গ্রহণ হয়েছে। তারপরের দিন আসামি পক্ষকে 342 ধারায় পরীক্ষা বলে, তাদের সাক্ষ্য দেওয়ার সুযোগ আছে। সেই দিন ধার্য হয়েছে। সেখানে আসামি সোহেল রানা নিজে দায় স্বীকার করেছেন। তারপরের দিন আমরা যুক্তিতর্কের জন্য এখানে আদালত রেখেছিলেন। আমরা আমাদের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন, আসামি পক্ষেও যুক্তিতর্ক উপস্থাপন করেছে। এরপর আজকে রায় হয়েছে। কার্যত 6 কার্য দিবসের মধ্যে আমরা রামিসার মতো এরকম বেদনাদায়ক একটি ঘটনার বিচার করতে সক্ষম হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। যদি আমাদের সাবকন্টিনেন্টে দেখি, ইতিপূর্বে 1882 সালে নদিয়া সেশনস কোর্ট মুল্লুক চাঁদ নামে এক ভদ্রলোককে তার 9 বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে একদিনে বিচার কাজ সম্পন্ন করেছিলেন। সেই জায়গা আমাদের এরপর আর এত দ্রুত সম্ভব না। আমরা আইনের প্রত্যেকটা ধাপ পেরিয়ে আমরা 6 কার্য দিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং এই বিচারে, এই ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট। আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে। আমাদের আইনি বাধ্যবাধকতা আছে যে 7 দিনের মধ্যে এই ফাইল চলে যাবে ডেথ রেফারেন্স কনফার্মেশনের জন্য হাইকোর্ট ডিভিশনে। হাইকোর্ট ডিভিশনে যাওয়ার পরে আপনারা যারা কোর্ট বিট করেন তারা জানেন যে এই সমস্ত মামলায় পেপার বুক রেডি করতে হয়। পেপার বুক বাইরে করার সুযোগ নাই। পেপার বুক সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানেই হয়। এরপরে সুপ্রিম কোর্ট সিরিয়ালে এই মৃত্যুদণ্ডগুলোর বিষয় নিষ্পত্তি করেন। এর ভিতর থেকে 2টা মামলায় আমি অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় মাননীয় প্রধান বিচারপতির বিশেষ আদেশে হাইকোর্ট থেকে নিষ্পন্ন করতে সক্ষম হয়েছিলাম। তার একটি ছিল মেজর সিনহা হত্যা মামলা, আর একটা ছিল বুয়েটের আবরার ফাহাদ হত্যা মামলা। আমি যখন রামিসার এই ঘটনার বিষয়ে মাননীয় প্রধান বিচারপতির সাথে কথা বলেছি, উনিও আমাকে বলেছেন এই খোলার পরে এই সমস্ত সব ডেথ রেফারেন্সগুলোই খুব দ্রুত নিষ্পত্তি করার জন্য আরও বেশি ফোকাসড সিদ্ধান্ত নেবেন এবং আমি এই বিষয়টা লেগে থাকব, যাতে করে যেগুলো আপনারা বললেন এবং আজকে রামিসা সহ যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমরা এটা নিষ্পত্তি করার চেষ্টা করব। উচ্চ আদালত মানে হাইকোর্ট ডিভিশনে এটা শুনানি হবে। হাইকোর্ট ডিভিশনে সেখানেও ধরেন স্টেট ডিফেন্স লয়ার দিতে হবে যদি সে না দেয়। তারপর শুনানির পরে সেখানে যা রায় হয়, যদি এটা বহাল থাকে, তার এগেনস্ট আবার আপিল বিভাগে যদি তারা যেতে চায়, একটা নির্ধারিত সময় থাকে। যদি সেখানে সে আপিল বিভাগে না যায়, তাহলে হাইকোর্ট বিভাগের রায় চূড়ান্ত। আর আপিল বিভাগে গেলে সেখানে নিষ্পত্তি হওয়ার পরে রিভিউ পর্যন্ত একটা বিধান আছে। এখন আইনের এই স্তরগুলো আপনার এক্সজস্ট না করে যদি আমরা এই রায় কার্যকর করতে চাই, সেটা আরেকটা দিক উন্মোচন হবে, আরেকটা প্রশ্ন আসবে। তো সব কিছুকে মাথায় রেখেই, যেমন আমরা অনেকে প্রশ্ন করেছেন এর আবার স্টেট ডিফেন্স লয়ার কি, এর পক্ষে কেন লয়ার দেওয়া হয়েছে। তো ন্যায় বিচার নিশ্চিত করতে গেলে আমাদের এই প্রশ্নগুলোর মুখোমুখি হতে হয়, আমরা হই, কিন্তু আমাদের একই সাথে সমাজ সভ্যতা এবং ন্যায় বিচারের পথ যাতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যেমন ধরেন আমি যদি এইভাবে ধরি, এই ঘটনাটা যদি যে আদালত রায় দিলেন
সে আদালতের সামনেই ঘটতো, তাহলে উনি ফাঁসি দিতে পারতেন না, যদি না এই যে প্রক্রিয়াগুলো আইনে প্রেসক্রাইব করা আছে আমাদের যুগ যুগ ধরে, এটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড এগুলো প্রক্রিয়াগুলো, সেই ক্ষেত্রে আমরা প্রশ্নবোধক চিহ্নের মধ্যে পড়ে যেতাম। তা আমরা সেই জায়গাটা রাখতে চাইনি বলেই এর থেকে দ্রুততম সময়ের মধ্যে করা আমাদের জন্য সম্ভবপর ছিল না।